রাজশাহী বিখ্যাত আমের জন্য, নাটোর বিখ্যাত কাঁচাগোল্লার জন্য, চাঁদপুর বিখ্যাত ইলিশের জন্য, বাট নোয়াখালী বিখ্যাত ছাগল চুরির জন্য। ব্যাপারটা খুবই আয়রনিক, কারণ নোয়াখালীর মানুষদেরকে আমি যতদূর দেখছি তারা খুবই অতিথিপরায়ণ। তাদের আসলে বিখ্যাত হওয়ার মতন অনেক কিছু আছে, বাট সবকিছু ভুলে গিয়ে তারা বিখ্যাত হয়ে গেছে আসলে ছাগল চুরির জন্য। কারণ তাদের অঞ্চলের কিছু দুষ্ট লোক মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল। তো বিষয়টা হাস্যকর, কৌতুকপূর্ণ, আপনি যাই বলেন না কেন, আসলে এই কৌতুকপূর্ণ ঘটনাটার পেছনে আছে সাম্প্রদায়িক দাঙ্গার এক ভয়াবহ ইতিহাস। আজকে মূলত আমরা নোয়াখালীর যে সাম্প্রদায়িক দাঙ্গা বা কমিউনাল রায়ট হয়েছিল, সেই বিখ্যাত নোয়াখালীর দাঙ্গা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকে ব্যাপারে জানেন না, আবার জানলেও হয়তো জ্ঞানটা ভাষা। তো আপনারা যেন একটা কমপ্লিট ধারণা পান এই দাঙ্গা কেন হয়েছিল, তার প্রেক্ষাপট এবং তার পরবর্তী সময়ে গান্ধীজির আগমন নিয়ে, এবং বিশেষ করে যে তার ছাগল চুরি যে ঘটনাটা কারা করেছিল এই নিয়ে আপনারা যেন একটা স্পষ্ট ধারণা পান, ওই জন্য আজকে ভিডিওটা তৈরি করা। সজল আছি বরাবরের মধ্যে আপনাদের সঙ্গে। চলেন শুরু করা যাক সেই সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস। এই দাঙ্গাটা হয় 1946 সালের অক্টোবরে, 10ই অক্টোবরের পরবর্তী সময়ে। কিন্তু এই দাঙ্গার বীজ আসলে রোপিত হয় তার আরো 2 মাস আগে, অর্থাৎ 1946-এর অগাস্টে। 1946-এর অগাস্ট মাসের 16 তারিখে কলকাতায় উগ্র হিন্দুত্ববাদী লোকেরা মুসলিমদের বিরুদ্ধে এক ভয়াবহ হামলা চালায়, এবং কলকাতার সেই দাঙ্গায় প্রায় 4000-এর বেশি মুসলিম নিহত হয়। এছাড়াও কয়েক লাখ সাধারণ মুসলিম তাদের ঘরবাড়ি হারায়, এবং মুসলিমদের যে দোকানপাট, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ছিল, এগুলোতে ব্যাপক লুটপাট চালায় উগ্র হিন্দুত্ববাদী লোকেরা। আনফরচুনেটলি ওই সময় ব্রিটিশ সরকার এই দাঙ্গা মোকাবেলা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এছাড়াও দাঙ্গা পরবর্তী সময় অপরাধীদের চিহ্নিত করতেও তারা ব্যর্থ হয়। এখন এই ভয়াবহ দাঙ্গায় এত বেশি সাধারণ মুসলমানদের মৃত্যুর ফলে পূর্ববঙ্গের অনেক মুসলিম নেতারা সেই সময় কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে ভারতের। আনফরচুনেটলি কংগ্রেসও তাদের আহ্বানে খুব বেশি সাড়া দেয় না, বা এই যে এত ভয়াবহ একটা দাঙ্গা হয়ে গেল মুসলিমদের উপর, এটা নিয়ে তারা আসলে খুব বেশি ব্যথিত বা খুব বেশি কেয়ার করেছে বলে মনে হয়। এখন পূর্ব বাংলার মুসলিমদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ছিল, এবং এই ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ হয় 1946 সালের অক্টোবরে নোয়াখালী। তো চলেন আমরা একটু সময়টা আগায় নিয়ে যাই। 1946-এর অক্টোবরে, এই অক্টোবরের প্রথম সপ্তাহে তৎকালীন বৃহত্তর নোয়াখালী বা বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়ার জমিদার ছিলেন রাজেন্দ্রলাল চৌধুরী, এবং তার বাড়িতে আশ্রয় নেয় একজন দক্ষিণ ভারতের হিন্দু সন্ন্যাসী নাম ত্রিয়াম্বাকানন্দ। এই অক্টোবরের 10 তারিখে ছিল লক্ষ্মী পূজার ডেট, এবং এই ত্রিয়াম্বাকানন্দের প্ররোচনায় একটা গুজব রটে যে রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে এবার মন্দিরে পাঠার বদলে পূজায় একজন মুসলিম বালককে বলি দেয়া হবে, কারণ দেবী নাকি মুসলিমদের রক্ত পাঠার রক্তের চেয়ে বেশি পছন্দ করে। এই গুজবটা যখন সাধারণ মানুষের মধ্যে ছড়ায় পড়ে, ছড়াইতে এক পর্যায়ে যায় নোয়াখালীর তৎকালীন সময়ের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নেতা গোলাম সরওয়ার হুসেইনির কাছে। গোলাম সরওয়ার হুসেইনি ছিলেন ওই সময় শ্যামপুর দরগার প্রধান পীর, এবং যেহেতু দীর্ঘদিন ধরে তিনি হিন্দু জমিদারদের বিরুদ্ধে সাধারণ মুসলিমদের ইউনাইটেড করার জন্য আন্দোলন করতেছিলেন, মুসলিমদের মধ্যে উনি অসম্ভব জনপ্রিয় ছিলেন। এই যে মুসলিম বালক বলিদান করার যে ব্যাপারটা ওনার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওনার একজন প্রতিনিধি পাঠান রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে, এবং বলেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, যে এরকম আসলে কিছু করতে যাচ্ছে কিনা। সমস্যা হচ্ছে ওই সময় রাজেন্দ্রলাল চৌধুরী খুবই বিরক্ত হন, এবং উনি বলেন যে এই সমস্ত বিষয়ে উনি গোলাম সরওয়ার হুসেইনের সঙ্গে কোনো আলোচনায় যেতে আগ্রহী না। এই প্রতিক্রিয়ায় অসম্ভব ক্ষিপ্ত হন এই গোলাম সরওয়ার হুসেইনি। যেহেতু উনি অনেক আগে থেকে বেশ জনপ্রিয় ছিলেন, তো উনি ওনার অনুগত সবাইকে শাহপুর বাজারে একটা সম্মেলনে যোগ দিতে বলেন। ওই সম্মেলনে উনি মূলত মুসলিমদের হিন্দু জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বলেন, এবং এই যে মুসলিম বলিদানের যে নায়ক অর্থাৎ ত্রিয়াম্বাকানন্দ এবং রাজেন্দ্রলাল চৌধুরীকে হত্যা করার হুকুম দেন। ওই সমাবেশে মূলত কয়েক হাজার সাধারণ মুসলিম যোগ দেয়, এবং তারা প্রত্যেকে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। এই সমাবেশের পরপরই শাহপুর বাজারে প্রচুর পরিমাণে হিন্দুদের দোকানে লুটপাট চালানো হয়, এবং দলবদ্ধভাবে তারা রাজেন্দ্রলালের বাড়ি আক্রমণ করে। তারা রাজেন্দ্রলালকে ধরতে পারে এবং তাকে হত্যা করে তার পরিবার সহ। তবে সামহাউ ত্রিয়াম্বাকানন্দ নামে যে সন্ন্যাসী, যিনি মূলত এই বলিদান দেয়ার যে মূল পরিকল্পনাকারী, তিনি পালিয়ে যেতে সমর্থ হন। এই ঘটনার পরবর্তী সময়ে আপনার পার্শ্ববর্তী রায়পুর বা দশঘড়িয়া ওই সমস্ত জায়গাতে ব্যাপক লুটপাট হয়, এবং মুসলমানদের মধ্যে একটা আপনার মনোবল ফিরে আসে যে তারা হিন্দুদেরকে যে কোনো মূল্যে এই দেশ ছাড়া করবে। এই ঘটনার প্রেক্ষাপটে তারা পার্শ্ববর্তী রায়পুরে আক্রমণ করে, এবং রায়পুরে সেই সময় জমিদার ছিলেন চিত্তরঞ্জন রায়চৌধুরী। ওনার বিরুদ্ধে ক্ষোভ মুসলিমদের যে রাজেন্দ্রলাল চৌধুরী তার চেয়ে অনেক বেশি ছিল, কারণ তিনি মুসলিমদের সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করেন। তার অত্যাচারে নির্যাতনে মুসলিমরা অতিষ্ঠ ছিল। শুধু তাই না, তার এই অত্যাচার থেকে বাঁচতে বা তাকে থামাতে একসময় গোলাম সরওয়ার হুসেইনি নিজে গান্ধীজিকে পত্র দেন যেন উনি যে কোনো মূল্যে ওনার অত্যাচার বন্ধ করেন। বাট ওই সময় যে কোনো কারণে গান্ধীজি ওই পত্রের কোনো উত্তর দেন নাই, বা আদৌ এই পত্র গান্ধীজির কাছে পৌঁছাইছিল কিনা এটা নিয়েও সন্দেহ আছে। যাই হোক, উত্তেজিত জনতা পরের দিন অর্থাৎ 11ই অক্টোবর আক্রমণ করে চিত্তরঞ্জন রায়চৌধুরীর বাড়ি। আক্রমণ বলতে তারা
তারা চারপাশ থেকে ঘেরাও করে এবং এই ঘেরাওয়ের নেতৃত্ব দেয় গোলাম সরোয়ার হোসেনের অনুগত দুইটা আধা সামরিক বাহিনী, যারা তারা আবার অস্ত্রশস্ত্র ছিল। তো একটা হচ্ছে মিয়ার ফৌজ, অন্যটা হচ্ছে কাশেম ফৌজ। এই যে এত উত্তেজিত জনতা এবং সশস্ত্র বাহিনী, এইটা দেখে চিত্তরঞ্জন রায়চৌধুরী বুঝতে পারেন যে তার পরাজয় ছাড়া গতি নেই, এবং এই পরাজয় থেকে রক্ষা পেতে উনি ওনার পরিবার সহ, অর্থাৎ ওনার যে বাচ্চা কাচ্চা বা অন্যান্য মহিলারা যারা ছিল তাদের সবাই সহ আত্মহত্যা করেন। এতে করে মুসলিমদের মনোবল আরো চাঙ্গা হয় এবং দাঙ্গা আরো দ্রুত ছড়ায় পড়ে। এতদিন যেই দাঙ্গা শুধুমাত্র নোয়াখালী লক্ষ্মীপুরে ছিল, তা নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা পুরো অঞ্চলে ছড়ায় পড়ে এবং ধারণা করা হয় ওই দাঙ্গায় অন্তত 5,000-এর বেশি হিন্দু মারা যায়। এছাড়াও প্রায় লাখখানেক হিন্দু বাস্তুত হয় এবং কয়েক হাজার হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়। এই সংখ্যাটা কারো কারো মতে 10,000-এর বেশি, কারো কারো মতে 50,000-এর বেশি হিন্দু ওই সময় মুসলিম ধর্মে কনভার্টেড হয়। কারো মতে এটা জোরপূর্বক, কারো মতে তারা স্বেচ্ছায় হয়। তো যাই হোক, এই ঘটনাটা ফলাও করে ভারতের মিডিয়াতে বিভিন্নভাবে প্রচার হয় এবং এত বেশি সংখ্যক মানুষ ওই দাঙ্গায় জড়ায় পড়ে যে ব্রিটিশ প্রশাসনের পক্ষে কোনোভাবে এই দাঙ্গা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ওই সময় ভারতবর্ষে তুমুল জনপ্রিয় ছিলেন গান্ধীজি, এবং সবার একটা ধারণা হয় যে গান্ধীজি যদি এখানে এসে হিন্দু মুসলিমদের সঙ্গে আলাপ আলোচনা করেন তাহলে হয়তোবা এই দাঙ্গা নিয়ন্ত্রণে আসতে পারে। তো এই দাঙ্গা নিয়ন্ত্রণ করতে গান্ধীজি ভারত থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন এবং এই ঘটনার প্রায় 4 সপ্তাহ পরে 6 নভেম্বর তিনি চৌমোহনীর যোগেন মজুমদারের বাড়িতে এসে পৌঁছান। তারপর তিনি পায়ে হেঁটে দাঙ্গা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে বের হন। এই সময় তিনি 47টা গ্রাম পরিদর্শন করেন এবং প্রায় 116 কিলোমিটার পথ পায়ে হাঁটেন। এই সময় বিভিন্ন শ্রেণী পেশার হিন্দু মুসলিমদের সঙ্গে বৈঠক করেন, বিশেষ করে হিন্দু এবং মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেন, এবং সবাই তাকে একটা কথাই বলে যে এই দাঙ্গা শুরু হয়েছে গোলাম সরোয়ার হোসেনির নেতৃত্বে এবং ওনার আদেশ ছাড়া এই দাঙ্গা কোনোভাবেই বন্ধ হবে না। গান্ধীজি তার লোকেদের মাধ্যমে গোলাম সরোয়ার হোসেনির সঙ্গে বৈঠক করার আমন্ত্রণ জানান, কিন্তু গোলাম সরোয়ার হোসেনি এর আগে গান্ধীজিকে পত্র দিয়েছিলেন, বিশেষ করে চিত্তরঞ্জন রায়চৌধুরীর অত্যাচার থেকে কিভাবে মুসলিমদেরকে রক্ষা করা যায় এটা নিয়ে, বাট সেই সময় তো গান্ধীজি এগুলোর কোনো উত্তর দেন নাই। ওই জন্য বিরক্ত হয়ে উনি গান্ধীর সঙ্গে দেখা করতে চান না। বেশ কয়েকবার ওনার সঙ্গে পত্র চালছে এবং লোকেদের মাধ্যমে আলোচনার পর শেষ পর্যন্ত উনি দেখা করতে রাজি হন। এই দেখা করার সময় যখন গান্ধীজি গোলাম সরোয়ার হোসেনির সঙ্গে মিটিং করতেছিলেন, ওই সময়ে ওনার অনুগত যে কাশেম ফৌজ ছিল, ওই কাশেম ফৌজের লোকজন গান্ধীজি ছাগলটা চুরি করে নিয়ে যায়। তারাই চুরি করে ক্ষান্ত হয় নাই। এই মিটিং পরবর্তী সময়, অর্থাৎ হোসেনির সঙ্গে গান্ধীজির মিটিং এর পরবর্তীতে একটা নৈশভোজের মতন ছিল। ওই নৈশভোজের সময় গান্ধীজির সামনে খাবার হিসেবে ওই ছাগলের মাংস পরিবেশন করে। গান্ধীজি এমনিতে নিরামিষাশী, তার মধ্যে ওনার ছাগলের মাংস ওনার সামনে পরিবেশন করা হয়েছে। এটা অত্যন্ত মনক্ষুণ্ণ হন এবং বেশ কয়েক দফা হোসেনির সঙ্গে বৈঠকের পরেও হোসেনি তাকে বারবার একটা উত্তরই দেন, এই দাঙ্গার সূত্রপাত হয়েছে কলকাতা এবং বিহারে। আপনি যদি কলকাতা এবং বিহারের দাঙ্গা বন্ধ করতে পারেন, নোয়াখালীর দাঙ্গা এমনি বন্ধ হয়ে যাবে। তো এই যে ওনার ছাগল রান্না করে ওনার সামনে দেয়া বা বারবার করে হোসেনির সঙ্গে আলোচনায় ব্যর্থ হওয়ার পরে একরকম ব্যর্থ মনোরথেই গান্ধীজি বলেন যে হিন্দুদের হয় এই এলাকা ছেড়ে যেতে হবে, নয়তো চিরতরে ধ্বংস হয়ে যেতে হবে। ওনার অনুরোধে বা ওনার পরামর্শে এই সময়ে প্রচুর পরিমাণে হিন্দুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে, আসামে এবং ত্রিপুরায় তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায় এবং দাঙ্গা নিয়ন্ত্রণে একরকম ব্যর্থ হয়ে উনি পরের বছর অর্থাৎ 1947-এর 6ই মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা দেন। কারণ ততদিনে এই নোয়াখালী দাঙ্গাকে কেন্দ্র করে বিহারেও একটা দাঙ্গা বেঁধে গেছে এবং বিহারের দাঙ্গা নিয়ন্ত্রণ করতে বা বিহারের মানুষজনকে বোঝাতে উনি পরবর্তীতে বিহারের উদ্দেশ্যে রওনা হন। এই ছিল মোটামুটি নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা এবং গান্ধীজির যে ঘটনাটা, সেইটা আশা করি আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন এই ঘটনাটা সম্পর্কে। তো আপনাদের কি মনে হয় আসলে কেন গান্ধীজির এই সফর ব্যর্থ হয়, বা কেন এই সাম্প্রদায়িক দাঙ্গা বিপুল জনপ্রিয়তার পরেও কেন গান্ধীজি এই সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করতে ব্যর্থ হন? আপনারা আপনাদের থটস জানাবেন। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।